বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় জাহাঙ্গীরনগর এফ ইউনিটে ফেল করেছিলাম আমি। আপনাদের অনেকেই সেই গল্প জানেন। আজকে আমার একটা বন্ধুর গল্প দিয়ে শুরু করি। লেটস কল হিম মিস্টার এক্স। আসল নাম না বলে একটা ছদ্মনাম দিয়ে শুরু করছি ভিডিও। তো আমার বন্ধু মিস্টার এক্স ছিল স্কুল লাইফের টপারদের একজন। পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি সবগুলোতে ছিল বৃত্তি। এইচএসসি শেষ করলো, ঢাকা ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং করলো, সবগুলো মডেল টেস্টে দারুণ সব রেজাল্ট করলো, কিন্তু ভর্তি পরীক্ষার সময় চান্স পেল না একটাতেও। আমরা সবাই মোটামুটি বেশ ভালো রকমের অবাক হলাম। ওর মতো ছাত্র কোথাও চান্স পাবে না, এটা মেনে নেওয়া সত্যিই কঠিন। কিন্তু কঠিন হলেও বাস্তবতা অস্বীকার করার তো কিছু নেই। এমন না যে আমার বন্ধু মিস্টার এক্সই একমাত্র। বহু ভালো ভালো পরিশ্রমী ছাত্র আসলে এরকম ভাগ্যের শিকার। কিন্তু ভাগ্যকে কি একদমই পরিবর্তন করা যায় না? না গেলেও চেষ্টা তো করা সম্ভব নাকি? ভালো পড়াশোনা করেও ফেল করাটা অস্বাভাবিক কিছু না, কারণ পরীক্ষার প্রিপারেশন আর এক্সাম হল সিনারিও একেবারে ডিফারেন্ট। নিজের রুমে বসে কোশ্চেন ব্যাংক সলভ করা আর পরীক্ষার হলে বসে ভাগ্যকে সামনে রেখে সঠিক অ্যান্সার খুঁজে বের করার মাঝে আসলেই যোজন যোজন তফাৎ। আজকের দিনে তীব্র কম্পিটিটিভ এক্সামগুলোতে আসলে তারাই এগিয়ে থাকে যারা এক্সাম হলগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, ক্র্যাক করতে পারে। এই ভিডিওতে আমরা পরীক্ষার হলের সিনারিওটা বোঝার চেষ্টা করব আর পরীক্ষার হলে বসে মাইন্ডসেট ঠিক রাখার 5টা কারণ নিয়ে আলোচনা করব। সো লেটস ক্র্যাক দ্য এক্সাম হল। স্টেপ 1। আর এই প্রথম স্টেপটা শুরু হয়ে যায় পরীক্ষার হলে ঢোকার আগেই। এক্সাম হলে ঢোকার আগ পর্যন্ত আমরা অনেকেই কিন্তু পড়তে থাকি, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বইটা যেন ছাড়তে ইচ্ছা করে না। এক্সাম হলে ঢোকার টাইম হলে তখন মনের ভেতর আচমকা একটা নার্ভাসনেস তৈরি হয়। হঠাৎ মনে হতে থাকে সবকিছু কেমন ভুলে যাচ্ছি। ফিয়ার অফ মিসিং আউট বা ফোমোর চক্করে মনে হয় কোন টপিকটা বাদ পড়ে গেছে, কোন টপিকটা ভুলে যাচ্ছি, কোন টপিকটা কিছুতেই মনে পড়ছে না, কিংবা আমি পারবো তো। ঠিক এই নার্ভাসনেসই আপনাকে পুরো এক্সামে চেকমেট করে দিতে পারে। মাঠে নামার আগেই আপনি গোল খেয়ে গেলেন, ব্যাপারটা ঠিক সেরকম। এক্সাম হলের বাইরে থেকে ক্যারি করা টেনশন আমাদের এক্সাম হলের মাইন্ডসেটে প্রচণ্ড প্রভাব ফেলে। অথচ একটা রিল্যাক্সড মাইন্ড আপনার যে প্রিপারেশন সেটাকে বাড়িয়ে দিতে পারে 10 গুণ বেশি। তাই এক্সামের একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত পড়তে গিয়ে মাথায় এক্সট্রা চাপ দেওয়ার কোনো মানেই হয় না। আর মাথা রাখতে হবে একেবারে ফ্রিজের মতো ঠান্ডা, যাতে করে এক্সামের শুরুতেই ঠান্ডা মাথায় পুরো প্রশ্নটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও পড়ে নেওয়া যায়। যদিও হ্যাঁ, এটা ঠিক যে পরীক্ষার হলে ভালো করতে হলে প্রিপারেশনটা থাকতে হবে একেবারে পারফেক্ট A1, আর তার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর প্র্যাকটিসের জন্য আমার দেখা সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপ। আপনারা জানেন যে আপনাদেরকে জানানোর আগে আমি চর্চা অ্যাপটা নিজেও ব্যবহার করে দেখেছি এবং দেখেছি এখানে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন কিংবা বিসিএস এক্সামের জন্য 10 লক্ষেরও বেশি প্রশ্নের ডেটা বেস ক্রিয়েট করা আছে, যেখান থেকে একটা স্টুডেন্ট যতবার খুশি ততবার যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করে নিতে পারে। বহু রিসার্চে দেখা গেছে পরীক্ষার হলে তারাই আসলে বেটার করে যারা যে কোনো টপিকের উপরে বারবার এক্সাম দিয়ে প্র্যাকটিস করে এসেছে, কারণ ব্রেইন পরীক্ষা দেওয়াকে কমন থিং হিসেবে ধরে নেয়। পরবর্তীতে ফাইনাল পরীক্ষা দিতে গেলে নতুন করে তেমন কিছু মনে হয় না। সামনে যাদের বোর্ড ও অ্যাডমিশন পরীক্ষা আছে তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপের মাধ্যমে নিজের প্র্যাকটিসকে জারি রাখতে, কারণ যে কোনো পরীক্ষার আগে যদি বেশি বেশি পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তোলা যায় তাহলে পরীক্ষার হলের পরীক্ষা ভীতিটা অনেক কমে যায়, একটা বুস্ট পাওয়া যায়, কনফিডেন্স ভালো আসে, মাইন্ডসেটটাকে ঠান্ডা রাখা যায়। এরকম পারফরমেন্স আমরা যারা পরীক্ষার হলে করতে চাই তাদের জন্য আমার আবারও সাজেশন থাকবে চর্চা অ্যাপ থেকে রেগুলার পরীক্ষা দিয়ে প্র্যাকটিসের মধ্যে থাকতে। আর একটা কথা তো বলাই হলো না, চর্চা অ্যাপের আর্কাইভ সেকশনে সকল টেস্ট পেপার ও ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে সাল ওয়াইজ ধরে ধরে প্র্যাকটিস করা যায়। সাথে সারা দেশের লিডার বোর্ডে নিজের পজিশনও দেখা যায়, যেটা পরীক্ষার হলে যে কারো থেকে এগিয়ে রাখবে আপনাকে। এবার যারা কনফিডেন্টলি পরীক্ষার হলে ভালো পারফর্ম করে পরীক্ষায় একেবারে টপ রেজাল্ট করতে চাই তাদের জন্য আমার ছোট্ট একটা গিফট। তামজিদ 26 কুপন কোড ইউজ করলেই পাবেন 26% ডিসকাউন্ট এবং এই ডিসকাউন্টে পাবেন চর্চা অ্যাপের যাবতীয় সকল সুবিধা একটা সাবস্ক্রিপশনেই। বিস্তারিত কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। চলুন আমরা ফেরত আসি আমাদের এক্সাম হল ক্র্যাকিংয়ে। একেবারে ঠান্ডা মাথায় প্রশ্নে চোখ বুলাতে বুলাতে আমরা চলে যাব স্টেপ নাম্বার 2-তে। স্টেপ 2, পরীক্ষার শুরুতেই আমাদের প্রয়োজন কনফিডেন্সের। তাই প্রশ্নপত্রে একবার চোখ ঘুরিয়ে ডিসাইড করে নিতে হবে কোন অংশ বা কোন প্রশ্নটা সহজ। তারপরে যেই প্রশ্নটাতে সবচাইতে বেশি কনফিডেন্স পাওয়া যাবে, যেটাকে সহজ মনে হবে, সেইটা দিয়ে শুরু করতে হবে এক্সাম। কারণ প্রথমেই আমাদের ব্রেইনকে বা মনকে একটা আশ্বস্ত করতে হবে যে না, আমি পারি, আমি পারবো। মনে রাখতে হবে সহজ প্রশ্নগুলো আনসার করতে কোনো রকম সময় নষ্ট করা যাবে না। একবার ব্রেইনের ইঞ্জিন স্টার্ট করে ফেলতে পারলেই বাকিটা সহজ হয়ে আসবে।
আর যত দ্রুত প্রথমে আনসার করতে পারবেন তত বেশি সময় বাঁচবে আপনার শেষের কঠিন প্রশ্নের জন্য। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে দ্রুত অ্যান্সার করতে গিয়ে যেন আবার সহজ প্রশ্নের অ্যান্সারটা ভুল না করে বসি। চলুন এবার স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 এর একটা গোল্ডেন রুল, এবং সেটা হচ্ছে টাইমিং ইজ দ্য কি। এক্সাম হলে সবচেয়ে মূল্যবান জিনিসটা হচ্ছে সময়। সময়ের কারণে ঠিকমতো আনসার করতে পারিনি, কমন প্রশ্ন হাতছাড়া হয়ে গেছে, কিংবা জানা প্রশ্নের ভুল উত্তর দিয়ে আসার মতন হাজারো অভিযোগ আমি অনেক বছর ধরে স্টুডেন্টদের কাছে শুনেছি। আমি নিজেও এর ভুক্তভোগী ছিলাম, এবং আমার সমস্ত এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি এক্সাম হল ক্র্যাক করা 75% ইজি হয়ে যাবে যদি আপনি টাইম ম্যানেজমেন্টটা একেবারে ঠিকঠাকভাবে করে উঠতে পারেন। এক একটা সেকেন্ড এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র 5 সেকেন্ডের জন্য কারো পাস ফেল, আবার কারো গ্রেডও পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে। প্রতিটা প্রশ্নে কতটুকু সময় দিবেন সেটা মনে মনে ফিক্স করে ফেলুন। যেহেতু সময়ের ভেতরে আনসার করতে হবে, তাই যেই প্রশ্ন আপনি সলভ করতে পারবেন শিওর, কিন্তু একটু বেশি সময় নিচ্ছেন, সেটা সলভ করার জন্য হাইয়েস্ট 1 থেকে 2 মিনিট বেশি নিন। এর মধ্যে যদি কোনো কারণে সলভ না হয় তাহলে ওটাকে রেখে দিন, একেবারে লাস্টে ওটা সলভ করা যাবে। এরপরে সোজা চলে যাবেন নেক্সট প্রশ্নে। আপনি যখন নেক্সট প্রশ্নে যাচ্ছেন তখন আমরা স্টেপ 4টা নিয়ে একটু আলোচনা করি। স্টেপ 4, নেক্সট স্টেপ শুরু করার আগেই পাশে তাকিয়ে দেখলেন হায় হায় বন্ধুর কলম চলছে 2x স্পিডে। নিশ্চয়ই সব কমন পড়েছে, বা এক্সাম হলে আপনার চোখ যাচ্ছে পাশের জন কি করছে, পরিদর্শক কি করছে, মাথায় ঘুরছে পরীক্ষা যদি খারাপ হয় তাহলে বাবা মা কতটা হতাশ হবে, সবকিছু কেমন ভুলে যাচ্ছি। মনে রাখতে হবে স্টেপ 4-এ আপনাকে এই ধরনের সব রকম উটকো চিন্তা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলতে হবে। এক্সাম হল একটা ব্যাটল গ্রাউন্ড। যুদ্ধের ময়দানে যেমন একটা বেখেয়ালি স্টেপে ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যেতে পারে, ঠিক তেমনি একটা মোমেন্টের আউটসাইড চিন্তা আপনার এক্সাম হলের থট প্রসেসিং এর যে কার্ভ সেটাকে একেবারে ঘুরে দিতে পারে। সো সব ধরনের ফোকাস থাকতে হবে শুধু প্রশ্নের সলিউশনে। এক্সাম হলে নানা রকম ডিস্টারবেন্স আসবেই, আর তার জন্য একেবারে শুরু থেকেই প্রস্তুতি নিয়ে রাখাটা ভালো। তার মানে হচ্ছে ডিস্টারবেন্সের জন্য নিজের ব্রেনকে রেডি রাখাটা ভালো। যতই ইস্যু আসুক না কেন, ফোকাসটা কখনোই হারানো যাবে না। এর জন্য কেউ মনে মনে বারবার রিপিট করতে থাকে প্রশ্ন বা সলিউশন, এটা অনেক সময় কাজে দেয়। স্টেপ 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষের 5 মিনিট আপনাকে রাখতেই হবে প্রশ্নের যে উত্তরপত্র আপনি লিখেছেন সেটার রিভিশনের জন্য। আই নো ইটস টাফ, বাট এনি হাউ প্লিজ ম্যানেজ দিস টাইম। অনেক সময় এক্সাম টাইমে প্রেশারে আমরা অনেক সিলি ভুল করে ফেলি। হয়তো একদম কমন কোনো প্রশ্নের উত্তরে ভুল উত্তর লিখে রাখি, বা কোনো প্রশ্নের উত্তর খেয়াল না করার কারণে ভুলে ছুটে যায়, কিংবা কোনো ক্যালকুলেশন শেষ করব বলে রেখে আসি, সেটার পরবর্তীতে মনে পড়ে না। পুরো অগোছালো এই এক্সাম পেপারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রেডি করে জমা দেওয়ার জন্য বেস্ট টাইমটা হচ্ছে লাস্টের এই 5 মিনিট। এতটা সময়ের প্রেশার ঝেড়ে ফেলে ঠান্ডা মাথায় প্রথম পেজ বা প্রথম প্রশ্ন থেকে সব ঠিকমতো লেখা হলো কিনা, উত্তর ঠিক আছে কিনা, প্রশ্নের সাথে মিলছে নাকি মিলছে না, মাঝে অসম্পূর্ণ কোনো উত্তর থাকলে সেটা কমপ্লিট করা, সবটা হবে লাস্টের এই 5 মিনিটে। ব্যাস, হোপফুলি এই 5টা স্টেপ আপনার যে কোনো পরীক্ষাকে সলিডভাবে ক্র্যাক করার বেস্ট একটা সলিউশন হবে। মনে রাখবেন, পরীক্ষার সাকসেস শুধু কেমন প্রস্তুতি নিয়েছেন তার উপরে নির্ভর করে না। হ্যাঁ, ভালো প্রস্তুতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এক্সামের সাকসেস নির্ভর করে আপনি কেমন পারফর্ম করছেন আসল ব্যাটেল গ্রাউন্ডে, মানে এক্সাম হলে, তার উপরে। বেস্ট অফ লাক। আশা করি এই ভিডিওটা আপনার পরীক্ষার হলে ডায়নামিক্সটাকেই চেঞ্জ করে দিবে। ফেল করার কারণে জাহাঙ্গীরনগরকে বলেছিলাম জাহান্নামনগর, আর সেখান থেকে মানুষ কি না কি বের করে ফেললো।